त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्तै कक्तमा थुमनारनि पान्दा संतजाखा कक्तेशालाव कक्तमा थुमनारनि पान्दा फाइमाजाखा बदली खुकपां प्रबीर चक्रवर्ती माजाखा जम्मू कांग्रेस नि सह सभापति शाहजहान इस्लाम कक्तमा थुमनारनि पान्दानि बिसिक्तै कक्साना थागै बीजेपी सेंट्रल कास्को जेपी नादा जे स्कीम साख्लाइखा आ स्कीम रग्न जुमला हनै साइखना रखा कांग्रेस नि आदंग्रक बाबिसा फासिंतै मन्त्री अक्रा जे कक रिखा आ कक रकनि खलाइतै जराव खलाइमुं करै हनै साइखना रखा कांग्रेस नि आदंग्रक बरक कक सातानि तैबो साइखना रखा बोरै रक जेतिके हानां पिनां खलाइजागै तंखा जेतिके बेकार बाङि तंखा ताबुकबो बाङिनो तंगु आबै बाक्सा जुदा सानमुं सानै फाइनै बोसनांनि मार्च दाननि चिसा सालमारियाव कांग्रेस बदलि बखाक्तै कासा कतरमा कोथमंग पान्दा संतजागनानि थाङै तंगु आ कोथमंग पान्दाव जत लुकुरंनो फाइमा जागनानि बागै कबक लाइखा कक्तमा थुमनारनि पान्दा संतलाइमानि बिसिंतै কংগ্রেসের ডাকে আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সকল সাংবাদিক বন্ধুরা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী মহাশয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সহ সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ মহাশয়। মূলত যে বিষয় নিয়ে আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলনে ডাকা নিশ্চয়ই আপনারা জানেন। আজ কিছুক্ষণ আগ পর্যন্ত ভারতবর্ষের বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাহেব ত্রিপুরায় এসেছিলেন। কেন এসেছিলেন? আমাদের রাজ্যে গত 7 বছর ধরে যে বিজেপি সরকার চলছে এবং তার দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ আগরতলা শহরের আস্তাবল ময়দানে যে জনসভা সেই সভায় উপস্থিত ছিলেন জেপি নাড্ডা সাহেব। কিন্তু আমরা রাজ্যবাসী যারা আমরা ভেবেছিলাম হয়তোবা এই সরকার গত 7 বছরে এই রাজ্যের মানুষের দেওয়া যে প্রতিশ্রুতি গত 7 বছর আগে বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার আগে যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে ভীষণ ডকুমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তা পূরণ করতে পেরেছে কিনা বিজেপি সরকার তা রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন জেপি নাড্ডা সাহেব। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বিষয়ে জেপি নাড্ডা সাহেব রাজ্যবাসীর উদ্দেশ্যে কথা বলতে পারেননি। দুটো জুমলা প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজ্য থেকে চলে গেছেন। আমরা যদি আপনাদেরকে একটু বলি 2018 সালে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে ভীষণ ডকুমেন্টের মধ্যে 299টি প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 করে সরকারি চাকরি দেওয়া হবে, মিস কলের মাধ্যমে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়া হবে এবং 10,323 জন যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন আইন মোতাবেক তাদের বিকল্প ব্যবস্থা করা হবে। এই রাজ্যের সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন দেওয়া হবে, অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করা হবে, এই রাজ্যের নারীদের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু আজকে যদি আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য বিজেপি সরকারের কাছে জেপি নাড্ডা সাহেবের কাছে যদি আমরা প্রশ্ন করি গত 7 বছর ধরে রাজ্যে বিজেপি সরকার যদি বছরে 50,000 করে সরকারি চাকরি দেওয়ার যেই প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল তাহলে গত 7 বছরে 3.5 লক্ষ সরকারি চাকরি হওয়ার কথা। গত 7 বছরে এই রাজ্যে বিজেপি সরকার এই রাজ্যের যে সবথেকে বড় সমস্যা বেকারত্ব বৃদ্ধি পাওয়া, এই বেকারত্ব যে বৃদ্ধি পাওয়া তার সমস্যার সমাধানের জন্য কত সরকারি চাকরি দিয়েছেন তা তুলে ধরতে পারেননি জেপি নাড্ডা সাহেব। আজকের এই সভা দেশের বিজেপির সর্বভারতীয় সভাপতি
জেপি নাড্ডা সাহেব সচক্ষে দেখে গেছেন এই ডবল ইঞ্জিন সরকার কিভাবে গাড্ডাই করে আছেন। আজকে তিনি সচক্ষে দেখেছেন উনার এই গাড্ডাই করে আছে ডবল ইঞ্জিন সরকার। বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবেন আমাদের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহাশয়। এবং 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল এই রাজ্যে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে নাকি তারা নাকি স্মার্টফোন দেবেন, কিন্তু আমরা কি দেখলাম? স্মার্টফোন দেয়নি। বহু তাল বাহানার পর সংবাদ মাধ্যমে যখন এই নিয়ে লেখালেখি হচ্ছিল, আমরা যখন বিরোধী দলের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমরা যখন চাপ সৃষ্টি করলাম, তখন সরকার স্মার্টফোন না দিয়ে এই রাজ্যে কিছু কিছু কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে তারা 4 থেকে 5,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছেন। যে 4 থেকে 5,000 টাকা দিয়ে স্মার্টফোন তো দূরের কথা, একটা সাধারণ ফোন পর্যন্ত আজকের দিনে কেনা যায় না। ঠিক একই ভাবে আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের রাজ্যে যারা নাকি মাধ্যমিক পরীক্ষায় প্রথম 100 জনের মধ্যে তারা স্কুটি বিতরণ করবেন। সাংবাদিক বন্ধুরা জেনে যান, গোটা রাজ্যের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই, ভারত সরকারের পরিবহন দপ্তরের আইন অনুযায়ী 18 বছরের আগে এই দেশের মধ্যে কেউ পরিবহন চালনা করার জন্য পাইলট হিসেবে চালক হিসেবে লাইসেন্স প্রদান করা হয় না। 18 বছরের আগে আপনি লাইসেন্স পাবেন না। তাহলে এই দেশের একজন ছাত্র বা ছাত্রী যদি সে সম্পূর্ণভাবে লেখাপড়া করে মাধ্যমিক পাশ করে, সেটা টিবিএসসি হোক সিবিএসসি হোক যেই কোনো বোর্ডের আন্ডারই হোক 16 বছর লাগে। তাহলে 16 বছরের একজন ছাত্র ছাত্রীকে কিভাবে এই বিজেপি সরকার স্কুটি প্রদান করবেন? তার নামে তো স্কুটি দিতে পারবে না, লাইসেন্সও পাবে না, এই সরকারি স্কিমটা তার মাধ্যমে দিতেও পারবেন না, পরিবারের মাধ্যমে দিতে পারবেন না। এই রাজ্যের ছাত্র ছাত্রীদেরকে এরা ছাত্র ছাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটা বিজেপি সরকারের জুমলা। কারণ এই জুমলাটা হচ্ছে, হয়তো যারা আমার সাংবাদিক সম্মেলন দেখছেন আমার চোখে একটা চশমা দেখতে পাচ্ছেন, এই চশমার আকারটা সেই গান্ধীজির চশমার আকারের মতন। দেখবেন বিজেপি সরকার সমস্ত জায়গার মধ্যে লিখে রেখে দিয়েছেন স্বচ্ছ ভারত অভিযান। সেই চশমার মধ্যে এই বিজেপি সরকার এই গান্ধীজির এই আকারের একটা চশমার মধ্যে ব্যবহার করে স্বচ্ছ ভারত লিখেছেন। দেখবেন এই চশমার যেই চশমার এক জায়গায় লেখা আছে স্বচ্ছ, আরেক জায়গায় ভারত। যেখানে স্বচ্ছ আছে সেখানে ভারত নেই, যেখানে ভারত আছে সেখানে স্বচ্ছ নেই। এটাই বিজেপির জুমলা। এই জুমলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আমি দীর্ঘায়িত না করে আমার মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহোদয়কে আজকের জেপি নাড্ডা সাহেবের আজকের এই বক্তব্য বিস্তারিত তুলে ধরার জন্য আমি ওনাকে অনুরোধ করব। হিসেবে এই বিজেপি সরকারের কাছে জেপি নাড্ডা সাহেবের কাছে আমরা জানতে চাই, মিস কলের মাধ্যমে এই রাজ্যের কতটা ঘরে ঘরে তারা রোজগার পৌঁছে দিয়েছে, কতজনের সরকারি চাকরি হয়েছে। যদি আমি ছোট্ট করে তুলে ধরি, 2020 সালের ডিসেম্বর মাসে তৎকালীন সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বলেছিলেন এই রাজ্যে নাকি 23,001 জনের সরকারি চাকরি হয়েছে। তার ঠিক 3 মাস বাদে 2021 সালে মার্চ মাসে মহানগরে বসে তৎকালীন সময় ত্রিপুরার শিক্ষামন্ত্রী, বর্তমান ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ সেদিন মহানগরে বসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এই রাজ্যে নাকি 7,001 জনের সরকারি চাকরি হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে দেখলাম বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলছেন 16,000 সরকারি চাকরি দেওয়া হয়েছে বিজেপি সরকারের শাসনে। আমি যদি জিজ্ঞাসা করি বিজেপি সরকারের কাছে তৎকালীন সময়ে বিপ্লব বাবুর দেওয়া তথ্য, মুখ্যমন্ত্রী হিসেবে 23,000 সরকারি চাকরি, না মহানগরে বসে 2021 সালে রতন বাবু যে 7,000 চাকরির কথা বলেছেন, না বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেওয়া তথ্য 16,000 চাকরি, কোনটা সত্য? এটা রাজ্যের যুব সমাজ জানতে চাইছে। আমরা যুব কংগ্রেস দল বরাবর রাজ্যের যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে 60,000 সরকারি শূন্যপদ খালি পড়ে আছে, তা পূরণ করতে পারছেন না। এই রাজ্যের শিক্ষিত বেকার
যুবক যুবতীরা, ত্যাগ উত্তীর্ণ শিক্ষিত যুবক যুবতীরা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী দেখা না করে পুলিশ দিয়ে তাদেরকে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দেন, লাঠিপেটা করা হয়। অথচ মুখ্যমন্ত্রী ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে। কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে উনি মুখ্যমন্ত্রী দেখা করার সময় পান, কিন্তু আমার রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে তাদের কর্মসংস্থানের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করার সময় পান না। আমি দীর্ঘায়িত না করে প্রবীর চক্রবর্তী মহাশয়ের কাছে দেওয়ার আগে শুধু বলে যাব, আজকে জেপি নাড্ডা সাহেব বলে গিয়েছেন এই রাজ্যে নাকি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, 30% নাকি নারী ঘটিত অপরাধ কমিয়ে গেছে। অথচ আমরা প্রত্যেকদিন খবরের কাগজে দেখতে পাই, সামাজিক মাধ্যমে দেখতে পাই, আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পারি গোটা রাজ্যে আনাচে কানাচে প্রতিদিন নারী ঘটিত অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা, যুব মোর্চার নেতা কর্মীরা, বিজেপির গ্রাম প্রধান থেকে শুরু করে আজকে সমস্ত বিজেপির নেতৃত্ব বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। বহির্রাজ্য থেকে অপহরণ করে আমাদের রাজ্যে তুলে আনা হয়। এই রাজ্যের বিজেপির গ্রাম প্রধান এবং গ্রাম প্রধানের স্বামী, দেখা যাচ্ছে গ্রাম প্রধান এবং তার স্বামীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না এই রাজ্যের পুলিশ প্রশাসন। তাহলে কিসের ভিত্তিতে জেপি নাড্ডা সাহেব 30% এই রাজ্যে অপরাধ কমে গিয়েছেন তিনি বলতে পারেন? আমরা তার কোনো রিপোর্ট আমরা দেখতে পাইনি। তার মধ্যে দুটি কথা বলে গেছেন, আমাদের রাজ্যে যারা কন্যা সন্তান জন্ম দেবেন সরকারিভাবে নাকি সরকার 50,000 টাকার বন্ড দেবেন এবং 18 বছর পর 10 লক্ষ টাকা দেওয়া হবে। এবং আমাদের রাজ্যের যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের প্রথম 100 জনের মধ্যে স্কুটি বিতরণ করা হবে। আজকে সাংবাদিক বন্ধুরা, গোটা রাজ্যের মানুষের কাছে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাতে চাই, এটা বিজেপির সম্পূর্ণভাবে একটা জুমলা। করোনার সময় তৎকালীন সময় বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিল এই রাজ্যে যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন তাদেরকে নাকি 10 লক্ষ টাকা করে সেই মৃত ব্যক্তির পরিবারকে দেওয়া হবে। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে জানতে চাই, আপনারা এমন কোন খবর করেছেন কিনা এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার 10 লক্ষ টাকা ত্রিপুরা ডবল ইঞ্জিন সরকারের শাসনে পেয়েছে কিনা? এই রাজ্যের একাংশ সংবাদ কর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের যারা কর্ণধার এবং তৎকালীন সময় বিজেপি একই প্রতিশ্রুতি দিয়েছিল এই পরিবারগুলোকে তারা একটা বিচার পাইয়ে দেবে। 7 বছর অতিক্রান্ত হয়ে গেল আজকে বিজেপি সরকারে, দুবার সরকার ক্ষমতায় আসলো। এ রাজ্যে বিজেপির 7 বছরে 2 জন মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অদল বদল হলো, এখনো পর্যন্ত 2 জন সাংবাদিককে কারা হত্যা করলো খুঁজে বের করতে পারলো না। আজ আবারও সাংবাদিকদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী আবারও একটা জুমলা প্রতিশ্রুতি দিলেন সেই স্বামী বিবেকানন্দ ময়দানে। আসলে আমরা মনে করি এই সরকারটা সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতারণা করছে। দেশের মানুষের সঙ্গে তো 14 সাল থেকে করে আসছেন আর 18 সাল থেকে আমাদের রাজ্যে করে আসছেন। তাই সংবাদ যারা কর্মী আছেন, সাংবাদিক যারা বন্ধু, তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা হচ্ছেন গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। এই 2 জন সাংবাদিককে কারা খুন করলো আমরা আজকে আবারও সরকারের কাছে দাবি রাখছি, সরকারের যদি সৎ সাহস থাকে এই খুনিদেরকে খুঁজে বের করে প্রকাশ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। মিথ্যা প্রতিশ্রুতি 2 দিন বাদে মুখ্যমন্ত্রী দেবে, এটা শুধু জুমলা। তাই আবারও আপনাদের কাছে কথাটা মনে করিয়ে দিলাম। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সম্প্রতি এই সরকারের, বিজেপি সরকারের 7 বছর, আর ওনারা যেটাতে যোগ দিয়েছেন 2 বছর। যাই হোক, এই সময়টা তারা যেভাবে রাজ্যের বিষয়টাকে তুলে ধরেছেন, তাদের কাজকর্মকে তুলে ধরেছেন,
এবং মোদির সরকারের প্রশংসা করছেন, এতে মনে হয়, সকলেরই মনে হবে যে দেশটা স্বর্গরাজ্য হয়ে গেছে এবং সেই জায়গায় ত্রিপুরাটা আমরা সকলেই মনে হয় স্বর্গে আছি, এমন জায়গায় পৌঁছে গেছি, এটা মনে হয় তাদের রিপোর্ট থেকে। আমি শুধু আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মুখিয়ারা তারা যে প্রচার করে বেড়াচ্ছে রাজ্যের মানুষের গড় আয়, চাকরি বাকরি সম্পর্কে সরকার করেছে, আমি যেতে চাই, গড় আয় নাকি 1,77,000 টাকাকে ছাড়িয়ে গেছে বাৎসরিক গড় আয়। এবং আমাদের রাজ্যের বেকারি সরকার বলেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বেকারি 1% আছে, সারা দেশে নাকি 3%। অথচ ভারতবর্ষে যে নির্ভরযোগ্য সংস্থা তারা রিপোর্ট দিয়ে দেখিয়েছে, রিজার্ভ ব্যাংক, ILO রিপোর্ট দিয়ে দেখিয়েছে ভারতবর্ষে বেকারি 9% ছাড়িয়ে গেছে, 9.5%-এর মতো। আর আমাদের রাজ্যে বেকারের সংখ্যা হচ্ছে 14.3%। বাকি কথা আমি বলতে চাই, সেখানে দারিদ্রতার অবস্থা যদি দেখি তাইলে দেখা যাচ্ছে কি 1,77,000 টাকা বেশি আয় দেখাচ্ছে। অথচ ভারত সরকারের সাম্প্রতিক যে সমীক্ষা, যাকে বলা হয় নাইট ওয়েলথ রিপোর্ট এবং ইন্ডাস ভ্যালি রিপোর্ট থেকে তারা ভারতবর্ষের আর্থিক অবস্থা একটা সমীক্ষা করেছে। এতে দেখা গেছে আমাদের দেশে অতি সম্পদশালী মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 19 সালের পর থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সংখ্যাটা 6% বেড়ে মোট উচ্চ সম্পদশালী সংখ্যা দাঁড়িয়েছে 85,658 জনে। তাদের সম্পদ $10 বিলিয়ন বেশি। আমাদের 19 সালে আমাদের বিলিয়ন ডলারের মালিক ছিলেন 7 জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 191 জনে। পৃথিবীতে ধনী মানুষ বসবাস করে এমন যে দেশগুলি, সেই দেশগুলির মধ্যে ভারত হচ্ছে বর্তমানে 4র্থ স্থান দখল করেছে। বিকশিত ভারতের এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিকে সরকারি তথ্য অনুযায়ী যে ভারতবর্ষের বর্তমান সময়ে, আগে একটা সময় 90-এর দশকে দারিদ্রতা নির্ধারিত করার একটা মাপকাঠি ছিল। এই মাপকাঠিতে, আর্থিক মাপকাঠিটা অনেকটা বেড়েছে। সম্পূর্ণ তথ্য দিতে গেলে সময় লাগবে, কিন্তু যে তথ্যটা, যে মেথডটা মেনটেন করে, সেই মেথডটা হচ্ছে টেন্ডুলকার মেথড বলে কথা। সেই মেথডে দেখা গেছে ভারতবর্ষে 100 কোটি মানুষ চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সেই তাদের যে মিনিমাম নিড, সেইগুলি মানুষ পূরণ করতে পারছে না। এটা শুধু আমাদের কথা বা সমীক্ষক সংস্থার কথা না, নরেন্দ্র মোদী যে আজকেও বলেছে আমরা বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছি। 80 কোটি মানুষকে নাকি বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছে। এটাও একটা ধরনের জুমলা। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে 2011 সালের পর আমাদের দেশে জনগণনা হয়নি। ফলে যে মাপকাঠিতে 80 কোটিকে নির্ধারিত করা হয়েছে, সেই মাপকাঠিতে ভাগ পেয়েছে 14 কোটি মানুষ ভাগ করে গেছে। এছাড়া ওই ইউপিএ সরকারের সময় মনমোহন সিং যে খাদ্য সুরক্ষা আইন করেছিল, সেই আইন মোতাবেক যেখানে রেশনে ওই 2 টাকা কেজি দরে 20 কেজি চাউল এবং যারা অন্তদয় অন্নপূর্ণার মধ্যে ছিল তাদেরকে 35 কেজি চাউল বিনামূল্যে দেওয়া হচ্ছে। যে মাসে 5 কেজি চাউল দিচ্ছে, অর্থাৎ মাসে সেই 14 সালের আগের তুলনায় একজনকে 10 টাকা বেশি দিচ্ছে। অন্যদিক থেকে সেই একটা পরিবার তার সংসার চালাতে গিয়ে সেখানে 1000 থেকে 1200 টাকা
এর ফলে মানুষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে আমি সেটা বলতে চাই না, আমাদের ওই সময়ে আমাদের দেশে পেট্রোপণ্যের দাম, অন্যান্য সামগ্রীর দাম কি ছিল সেই তুলনায় বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, আমি সারা দেশে উপমাগুলি আজকে দিনে আপনাদের ভারাক্রান্ত করতে চাই। আমাদের রাজ্যে এখন আমাদের রাজ্যে হচ্ছে 13.7% মানুষ ওই তেমুলকার বেতনে এই রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আমাদের থেকে ভালো একটু ভালো অবস্থায় আছে মণিপুর, তাদের সেই সংখ্যাটা হচ্ছে 7%, মিজোরামের 5%, সিকিমের 2%। আমি অন্য রাজ্যগুলি সেখানে আর্টিকেলের ধরে সময় নষ্ট করতে চাইছি। রিজার্ভ ব্যাংক যে হিসাব দিয়েছে এবং কেন্দ্রীয় লেবার বোর্ড যে হিসাব দিয়েছে সেই হিসাবে আমাদের রাজ্যে যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সবচাইতে বেশি যে ক্ষেত্রটাতে আয় করে সেটা হচ্ছে নির্মাণ ক্ষেত্র। নির্মাণ ক্ষেত্রে একজন শ্রমিকের আয় হচ্ছে 322 টাকা 20 পয়সা, আর মানে অন্যান্য শ্রমিকদের আয় হচ্ছে 311 টাকা 11 পয়সা। কৃষকদের জন্য আজকেও ডাক্তার সাহেব বলে গেছে যে কৃষি নে, যুব নে, নারী নে, এই সমস্ত কথা বলেছে। আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী মুখ্যমন্ত্রী তো বারবার বলে কৃষকের আয় দ্বিগুণ হয়ে গেছে। কৃষকদের আয় দৈনিক আয় 227 টাকা নিচে। সেখানে দাঁড়িয়ে আমি শুধু অন্যান্য উপমা দিতে চাই না, আমি শুধু বলতে চাই যে এই যে ভাতা করে বলা হচ্ছে কৃষকদের থেকে সরকারি মূল্যে সেখানে ধান কেনা হচ্ছে 2300 টাকা কুইন্টাল প্রতি দরে ধান দিচ্ছে, সরকার ধান দিচ্ছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তার চাইতে অনেক বেশি মূল্য পাচ্ছে কৃষকরা। আমাদের রাজ্যে সব কৃষকরা পাচ্ছে না, আর যে পরিমাণ ধান উৎপন্ন হয়, ধান উৎপাদন কমে যাচ্ছে, তারপরে যে পরিমাণ ধান উৎপন্ন হয় সবটা ধান সরকার কিনছে না। কিন্তু এক্ষেত্রে যেটা বলতে চাই, মোদীজি যে গ্যারান্টি দিয়ে কৃষক আন্দোলন প্রত্যাহার করিয়েছিলেন, আপনারা জানেন 750 জন কৃষকের মৃত্যু হয়েছিল কৃষকদের অধিকার আদায়ের লড়াইয়ে। সেই জায়গায় মূল যে দাবিটা ছিল এমএসপি, ডক্টর স্বামীনাথনের সুপারিশ অনুযায়ী, সেই এমএসপি অনুযায়ী একজন কুইন্টালে একজন কম পাচ্ছে কৃষকরা 3012 টাকা করে কম পাচ্ছে। আমাদের কৃষি ক্ষেত্রে যেটা বলছে নারী ক্ষমতায়ন, আমি সেটা উল্লেখ করতে চাই না, বলেছি কিছু কিছু ঘটনা। আমি শুধু বলতে চাই আমাদের রাজ্যের নারীদের অবস্থা কি বা দেশের নারীদের অবস্থা কি। কালকে ওই মোদী সাহেব আরেকটা প্রতারণা করার জন্য, নারী সমাজকে মহিলাদের বিভ্রান্ত করার জন্য গতকালকে আন্তর্জাতিক নারী দিবসে নারী সিকিউরিটি বেষ্টিত হয়ে মোদী গিয়েছে প্রমাণ করেছে আমাদের দেশের নারীরা এগিয়ে আসছে। অথচ ভারতবর্ষে স্বরাষ্ট্র দপ্তরের হিসাব হচ্ছে মোদীজির ঘোষণা ছিল অসামরিক ক্ষেত্রে 33% সংরক্ষণ করা হবে, মাত্র 4% সংরক্ষণ এখন পর্যন্ত কার্যকরী হয়েছে। সমস্ত হিসাবটা রাজ্যে বলা হচ্ছে লাখপতি দিদি বলা হচ্ছে। আমি শুধু বলি, সরকারের যদি সাহস থাকে শ্বেতপত্র প্রকাশ করুন। আমাদের রাজ্যে ওই মহিলারা, তথাকথিত মহিলারা যাদেরকে বলা হচ্ছে লাখপতি দিদি বা স্বসহায়ক দলের মাধ্যমে তাদের উন্নতি করা হচ্ছে, বলা হচ্ছে এই মহিলারা কার্যত ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। ভারতবর্ষের হিসাব বেরিয়েছে, আমাদের দেশের 4 কোটির বেশি মহিলা এই সময়ের মধ্যে মোদীর শাসনে ওই ঘরের যেটা মহিলাদের সঞ্চয়, সেই সঞ্চয় হচ্ছে ছড়ানোর জিনিস, মহিলাদের অহংকারের বিষয়। সেখানে মহিলারা ঋণ শোধ করার জন্য, সংসার চালানোর জন্য লোন নিতে বাধ্য হচ্ছে প্রায় 4 কোটি মহিলা। আমাদের সামনে তথ্য আছে, সেই সমস্ত তথ্য আমরা পরবর্তী সময় পর্যায় করে তুলে ধরবো। আজকে আপনাদের সময় দিতে চাই না, কিন্তু এ রাজ্যে মহিলাদের ঋণের জালে জড়িয়ে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত তথ্য আমরা তুলে ধরার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা এই ক্ষেত্রে বলছি
দায়িত্বটা হচ্ছে এর থেকে মুক্ত করার জন্য যদি প্রকৃত অর্থে মহিলাদের কল্যাণ চায় তাহলে এই ঋণ এককালীন মুকুব করার জন্য আমাদের রাজ্যে গোটা দেশে আমাদের রাজ্যে যে পরিমাণ যারা বলছেন সুশাসন আইনের শাসন, অথচ আমি সেই সমস্ত তথ্য দিতে চাই না। সারা দেশে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর 24 সালের রিপোর্ট 28% শুধু নারী ঘটিত অপরাধের সংখ্যা বেড়েছে। প্রতিদিন দেশে এমনি যমুনায় 88 জন নারী ধর্ষিত হচ্ছে। আমি সারা দেশের তথ্য লাগিয়ে আমাদের রাজ্যে 7 বছরে আমাদের রাজ্যে প্রতি বছর 800 নারী পাচার হয়ে যাচ্ছে, না হয় নিখোঁজ হয়ে যাচ্ছে 800 করে নারী। আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা কথা ছোট্ট উদাহরণ দিয়েছে, আর না বাড়িয়ে বলবো ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র দপ্তরের 8টা খুন হয়েছে। আমাদের দুটা ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ঘটেছে, 3টা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, 14টা চুরি ডাকাতি এবং ডাকাতির ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পুলিশের বিচার করে ডাকাতি সংঘটিত হয়েছে। আসামিরা ব্যাপারটা হয়ে যায় আইন শৃঙ্খলার প্রশ্নে সুশাসন জিরো টলারেন্সের নীতি মুখ্যমন্ত্রী বারবার করে, অথচ মানে ডাকের পয়সা খরচ করে মুখ্যমন্ত্রীর পাড়ায় সেখানে ওই দোকান ক্রয় করেছিল, সেই জায়গায় সেখানে দোকানে তালা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে যারা তালা দিয়েছে দোকান খুলতে দেয়নি, তাদের পয়সা খরচ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি না করে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তার জন্য যে বিবৃতি দিয়েছিল তাদেরকে তাদের ভয়ে সাফাই দিয়েছিল। এইভাবে প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আমি সেই বিষয়গুলি যেতে চাই না, আমি শুধু সর্বোচ্চ একটা পয়েন্টই বলে যেতে করবো। দুর্নীতিমুক্ত শাসনের কথা বলেছি, যে দুর্নীতিমুক্ত শাসনের চেহারা সব উদাহরণ দিতে চাই না। এই চাকরির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে চাকরিগুলি হয়েছে সেই ক্ষেত্রে তো অঙ্গনারী চাকরির ক্ষেত্রে টাকা লেনদেন না হলে করে চাকরি হয় না, টাকা দিয়ে চাকরি না পাওয়ার ফলে অনেক অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা আপনাদের মাধ্যমে সংবাদ পত্রে এই রাজ্যের মানুষ অবহিত হয়েছে। সর্বশেষ চাকরি কেলেঙ্কারির যে ঘটনা সংঘটিত হয়েছে ওই ত্রিপুরা ইউনিভার্সিটিতে, সেখানে বিজেপির নেতা ধুলাই খেয়েছে, জড়িয়ে গেছে, পুলিশ বাধ্য হয়েছে মামলা নিতে, জিরো টলারেন্সের কথা বলছে। আমাদের রাজ্যে মেডিকেল কেলেঙ্কারি চিকিৎসা ক্ষেত্রে আগেও বলেছিলাম, আবারও বলছি, এগুলিকে আড়াল করা যাবে, এই দায়িত্ব স্বীকার করতে পারবে যে সংসদে তারানোর কথা, সেই সব চর্চা অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর দুর্নীতিতে বিপর্যিত হয়ে গেছে, আগা পাস করা দুর্নীতিতে হয়ে গেছে। এই কথাগুলি চেক করব। বিজেপি আর প্রতারণা আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রতিশ্রুতির খেলা। এটা শুধু ওই নাগদা থেকে কি বলবো, নাগদা দিয়ে আর গোল মাপেছে, অর্থাৎ গোল মাপের নেতা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা তিনি দখল করে আছে মোদী, অমিত শাহ, তারাই এই প্রতিশ্রুতির খেলা 14 সাল থেকে একটার পর একটা করে আসছে, অভ্যাসে পরিণত করেছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি খেলা একটা বলা যায় একটা সাধারণ বিষয় হিসেবে তুলে ধরেছে। এই যেমন কিছু হয় না, সরকারি ক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে সেখানে মিথ্যা সত্য পরিবেশন করা সহ প্রতিশ্রুতির খেলাপ করে যাচ্ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলতে আমরা আগামী পরশু আমরা রাজ্যব্যাপী যে কর্মসূচি নিচ্ছি, এর মধ্য দিয়ে নূতন পর্যায়ে আমরা এই রাজ্যের জনগণের দাবি, অনেক প্রতিশ্রুতি ছিল, অনেক বড় বিষয় ছিল, এগুলি উল্লেখ করে আপনাদের আজকে ওই ভারত নিউজিল্যান্ডের খেলাও চলছে, সময় নষ্ট করবো না। আমি শুধু বলবো যে এই যে জরুরি বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা যে নতুন ধারা, নতুন পথে আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি, ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব। কারণ আমরা বিশ্বাস করি বিজেপির হাতে দেশ যেমন আর নিরাপত্তা, এই যে গোটা দেশটাকে অর্থনৈতিক ভাবে একেবারে দেউলিয়া করে দিয়েছে মোদীজি। আমাদের দেশ আজকে জিডিপি 83% এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা রাজ্যব্যাপী যে আন্দোলন গড়ে তুলব, সেই আন্দোলন গড়ে তোলার প্রশ্নে, জনমত তৈরি করার প্রশ্নে আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার
যাকে বলে